ঠিক আছে, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। কত সালে জন্মগ্রহণ করেন? 1824। আর মৃত্যুবরণ করেন কত সালে? 1873। তাহলে তিনি বেঁচে ছিলেন 50 বছর মতো। 50 বছর মতো। এর মধ্যে বাংলা সাহিত্যে সাধনা করেছেন বা রচনা করেছেন 20-22 বছর মতো। ঠিক আছে। তার বাবার নাম কি? রাজনারায়ণ দত্ত। আর তার বন্ধু ছিলেন একজন শুভাকাঙ্ক্ষী, তার নাম হচ্ছে রাজনারায়ণ বসু। ঠিক আছে। আর তার মার নাম কি? জাহ্নবী দেবী। এখন খেয়াল করো, ছোটবেলায় তার প্রাথমিক শিক্ষাটা সমাপ্ত হয় কার হাতে? মায়ের হাতে। এরপর তিনি মার হাত ধরে কলকাতায় পাড়ি জমান। কোথায় পাড়ি জমান? কলকাতায়। সেখানে তিনি হিন্দু কলেজে লেখাপড়া করেন। কোথায় লেখাপড়া করেন? হিন্দু কলেজে লেখাপড়া করেন। এবং সেই হিন্দু কলেজে লেখাপড়া চলাকালীন অবস্থায় অনেকগুলো ভাষা তিনি রপ্ত করেছিলেন। এরপর 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কত সালে? তখন তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত করা হয়। ছিলেন কোন কলেজে? হিন্দু কলেজে। আর হিন্দু কলেজের একজন লোক যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তখন ওই কলেজ থেকে রাখবে? তাকে তাড়িয়ে দেয়। তখন তিনি বিশপস নামে আরেকটা খ্রিস্টান কলেজে ভর্তি হন। সেখানে হিব্রু, আর্য আরও অনেক ভাষা তিনি সেখানে শিখেছিলেন। তো এভাবে তিনি প্রায় 13 থেকে 14টি ভাষা শিখেছিলেন। কতটি ভাষা? 13 থেকে 14টি ভাষা। সবচেয়ে তার কাছে ভালো লাগতো ইংরেজি। কি ভালো লাগতো? এবং ইংরেজি আমরা জানি সনেটের প্রবর্তক কে? সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রাক। সনেটের প্রবর্তক কে? আর বাংলা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পারছো? সনেট মানে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা মানে হচ্ছে যে কবিতায় 14টা লাইন থাকে, দুটো স্থাবক থাকে, 8 লাইন আর 6 লাইন, অষ্টক আর ষষ্ঠক বা ষষ্ঠক। বুঝতে পারছো? এই যে আমাদের কবিতা, এই পেত্রাক এবং সেই সময়কার বা বর্তমান সময়ে আমরা বলে থাকি শেক্সপিয়ার, এই দুজন ইংরেজি সাহিত্যের মহাপুরুষকে তিনি অত্যন্ত অনুকরণ করতেন। বুঝতে পারছো? কি করতেন? অনুকরণ করতেন। তাই তার লেখাপড়া যখন শেষ হয় তখন তিনি বিদেশে পাড়ি জমান, পাশ্চাত্যে পাড়ি জমান। এবং তারপর তিনি তার প্রথম যে গ্রন্থ ইংরেজি ভাষায় রচনা করেছেন, যার নাম হচ্ছে ক্যাপটিভ লেডি। কি নাম? ক্যাপটিভ লেডি। এখন দেখো, সে বাঙালি হয়ে যখন ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করলেন, সেটা কিন্তু মানুষের কাছে সেভাবে সমাদৃত হলো না। আর সমাদৃত না হওয়ার কারণে তাকে বিদেশের মাটিতে অনাহারে, ঘুমহীনভাবে, নিদ্রাহীনভাবে তাকে অনেকটা সময় তার কাটাতে হলো। তখন তিনি বিদেশের মাটিতে বসে একটা কবিতা রচনা করলেন, যে কবিতার নাম হচ্ছে কবি মাতৃভাষা। কিন্তু পরবর্তীতে এই কবিতাটি বঙ্গভাষা নামে প্রকাশিত হয়েছে। কি নামে? এটাও একটি সনেট কবিতা। এটা একটি চতুর্দশপদী কবিতা। কি কবিতা? চতুর্দশপদী কবিতা। সেই কবিতায় তিনি আসলে কি বলেছেন আমরা একটু করে শুনবো। বলছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লবে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি, কাটায়নি বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শফিকায় মন, মজিন বিফল তপে অবরণ্যে বরি, খেলুনি শৈবলে ভুলি কোমল কানি। 8টা লাইন। তিনি বললেন, এ বাংলা ভাষার মধ্যে রতনের রাজি রয়েছে, তার সত্ত্বেও আমি অবোধ বোকা, তাই আমি পরের ধনের প্রতি লোভ করে বিদেশে পাড়ি জমিয়েছি। আমি আমার বাংলা সাহিত্যের সাথে খেলা না করে আমি ইংরেজির সাথে খেলা করেছি। আর এজন্যই আজকে আমাকে নিদ্রাহীনভাবে না খেয়ে আমাকে দিনপাত করতে হচ্ছে। তারপরে তিনি কি বলছেন? স্বপ্ন তবে কুললক্ষ্মী, স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়া দিল পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, তবে ভিখারি দশা কেন আজি, যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণী পূর্ণমণি যায়। তাহলে তার স্বপ্নের মধ্যে তার বিবেক জাগ্রত হয়ে উঠলো। তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা চিঠি লিখলেন যে তুই বিদেশের মাটিতে পড়ে আসিস কেন, তুই বাংলা ভাষায় সাহিত্য রচনা কর, দেখবি জীবনে অনেক খ্যাতি অর্জন করতে পারবি। তখন সে আজ্ঞাটা পালন করলো এবং আজকে দেখো
বাংলা সাহিত্যে সে কি কি স্থান দখল করেছে। আজকে আমরা যদি বলি মহাকাব্যের জনককে, মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি বলি আধুনিক কবিতার জনককে, মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি বলি নাটকের জনককে, মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি বলি প্রহসনের জনককে, মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি বলি বাংলা সনেটের জনককে, আমরা যদি বলি চতুর্দশপদী কবিতার জনককে, আমরা যদি বলি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কোথায় নেই, তাই না? এই মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্য তার নাম কি? মেঘনাদ বধ মহাকাব্য। কি মহাকাব্য? মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ মহাকাব্যটা হচ্ছে রামায়ণের নবরূপায়ণ। রামায়ণ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? রামায়ণ। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। বাল্মীকি হচ্ছে যৌবনকালে সে দস্যু ছিলেন, ডাকাত ছিলেন, কিন্তু সে মুনি এবং ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন। সেখানে রাম এবং লক্ষ্মণকে দেখানো হয়েছে মহৎ রূপে। কি রূপে দেখানো হয়েছে? মহৎ রূপে দেখানো হয়েছে? অবশ্যই মহৎ রূপে দেখানো হয়নি। সেখানে দেখানো হয়েছে? রামায়ণে রাম লক্ষ্মণকে মহৎ রূপে দেখানো হয় নাই। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ মহাকাব্যে কাকে তোমার হ্যাঁ, এটাই ঠিক বলেছিলাম যে তোমার রামায়ণের ক্ষেত্রে আমাদের কি ছিল? রাম এবং লক্ষ্মণকে মহৎভাবে দেখানো হয়েছে, এটাই ঠিক আছে। আর আমাদের মেঘনাদ বধ মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত তিনি মানুষ হয়েও তিনি পক্ষ অবলম্বন করেছে কাদের? রাক্ষসদের। কারণ তার কাছে মনে হয়েছে প্রকৃত দেশপ্রেমিক মেঘনাদকে। কথা কি বুঝতে পারছো? প্রকৃত দেশপ্রেমিক কাকে মনে হয়েছে? মেঘনাদকে। এখন এই যে আমাদের মেঘনাদ বধ মহাকাব্য, এই মহাকাব্যটা 1861 সালে প্রকাশিত হয়। কত সালে? আর এই মেঘনাদ বধ মহাকাব্য মোট 9টি স্বর্গে বিন্যস্ত। কয়টি স্বর্গে? 9টি স্বর্গে বিন্যস্ত। তো 9টি স্বর্গের মধ্যে যে 6 নম্বর স্বর্গ, কয় নম্বর স্বর্গ? 6 নম্বর স্বর্গ। সেই 6 নম্বর স্বর্গের নাম হচ্ছে বধ। বধ, বধ শব্দ অর্থ কি? হত্যা করা। বধ শব্দ অর্থ হত্যা করা বা হনন করা। এই বধ নামক 6ষ্ঠ স্বর্গ থেকে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অংশটুকু নেওয়া হয়েছে। এই কবিতাটি হচ্ছে অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা অক্ষরবৃত্ত ছন্দ, কিন্তু কি বলেছে? অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এখন কবিতার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাদ। এখন বিভীষণকে, মেঘনাদকে এটা যদি আমরা না জানি তাহলে এই কবিতা জানা আমাদের জন্য বেশ কষ্টকর, ঠিক না? তাহলে আমরা একটু ইতিহাসে আসি। খেয়াল করো, আমাদের একটা রাজ্য ছিল, যে রাজ্যের নাম হচ্ছে অযোধ্যা। রাজ্যের নাম কি? অযোধ্যা। এই অযোধ্যার রাজা ছিলেন একজন ব্যক্তি যার নাম দশরথ। যার নাম কি? এই দশরথ কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি যখন তার প্রথম স্ত্রী কৌশল্যাকে বিয়ে করে নিয়ে আসলেন এবং তার সাথে বেশ কয়েক বছর সংসার করার পরেও তিনি কোনো সন্তানের মুখ দেখতে পারলেন না, তখন তিনি দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হলেন, যার নাম কি? কইকেয়ী। একইভাবে তিনি কিন্তু সন্তান না হওয়ায় তৃতীয় বিয়ে করলেন, যার নাম কি? সুমিত্রা। তো 3 জনকে বিয়ে করার পরেও যখন তার সন্তান তার জন্মলাভ হলো না, তখন কিন্তু তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি একটি পণ্ডিত বা ঋষিকে ডাকলেন এবং সেই ঋষি অনেক যজ্ঞ করার পর তিনি কি করলেন? তিনি এক বাটি দধি অথবা পায়েস, এক বাটি দধি বা পায়েস, ওই যে আমরা বলি না পড়ে নিয়ে এসে দিয়েছে, হুজুরির কাছ থেকে পড়ে নিয়ে আসছে, ফকিরের কাছ থেকে নিয়ে আসছে, তাই না? পড়ে নিয়ে আসে ওই ঋষি বললেন এই পায়েসটাকে 3 ভাগ করে তোমার 3 স্ত্রীকে খাওয়াই দাও। তো এই দশরথ কি করলো? দশরথ কিন্তু পায়েসটাকে 4 ভাগ করলো। কয় ভাগ করলো? 4 ভাগ করলো। 4 ভাগ করে 1 ভাগ খাওয়া দিল তার স্ত্রী, প্রথম স্ত্রীকে, 1 ভাগ খাওয়ালো কইকেয়ীকে, আর ছোট বউর প্রতি একটু দরদ বেশি বলে খাওয়ালো কয় ভাগ? 2 ভাগ। কথাটা কি বুঝছো? তাহলে ছোট বউ হওয়া ভালো লাগে না বড় বউ হওয়া ভালো? বাহ, তার মানে সতীনী সংসার করবো না? হ্যাঁ, ভালো তো, এদের ইচ্ছা আছে সতীনী সংসার করার, বোঝা গেল। এখন দেখো, এটা বুঝি না তো, তাই না? এখন দেখো, তাহলে কৌশল্যাকে কয় ভাগ খাইছিল? 1 ভাগ।
এই 1 ভাগ খাওয়ার পরে কৌশলের পেটে জন্ম নিয়েছে কে? রাম। আর কৈকেয়ীর পেটে কে জন্ম নিয়েছে? ভরত। আর এই সুমিত্রার পেটে কে জন্ম নিয়েছে? লক্ষণ। কয় ভাগ খেয়েছে? তাহলে আর একটাও জন্ম নিয়েছে কে? শত্রুঘ্ন। নাম কি? শত্রুঘ্ন। দেখো এই তিনজন কি সতীর নাম, কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু সম্পর্ক ছিল অনেক ভালো, বোনের মতো। কেন ভালো ছিল বলো তো? মানুষের যদি অর্থ কষ্ট না থাকে, টাকা থাকে, তাহলে মানুষের সম্পর্ক খারাপ হয় না। যার যা দরকার সে সবই পাচ্ছে, তাহলে কোনো সমস্যা আছে? তাই নো প্রবলেম। তো যাও, এই রাম, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন এদের মধ্যেও কিন্তু অনেক ভালো সম্পর্ক ছিল। এবং রাম যেমন কৌশল্যাকে ভালোবাসতো, তেমনই কৈকেয়ীকে, সুমিত্রাকে, প্রত্যেকের মাকে আবার নিজের মায়ের মতো দেখতো। কোনো ঝামেলা ছিল না কারোর মধ্যে। কিন্তু এই যে রাজা দশরথের বংশ কোনটা বলতো? রঘুবংশ। কি বংশ? রঘুবংশ। এই রঘুবংশে জন্ম হয়েছে কার? বড় সন্তানকে? রাম। তাই রামকে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ সন্তান। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, তাই তার আরেকটা নাম কি? রাঘব। আরেকটা নাম কি? রাঘব। ওকে, এখন দেখো রাজা যখন আস্তে আস্তে বয়স হয়ে যায়, তখন ছেলে মেয়েদের বিয়ে দিবে না? বিয়ে দিবে তো। তো পাত্র খুঁজতেছে রাজা দশরথ ছেলেদের জন্য। হঠাৎ দেখা গেল এই যে মিথিলা রাজ্য, কোন রাজ্য? মিথিলা রাজ্যের আরেকজন রাজা, যার নাম জনক। যার নাম কি? জনক। তার একটা পালিত সন্তান ছিল, যার নাম কি? সীতা। সে কুড়িয়ে ফেলেছিল, নাঙলের রেখায় এই সীতাকে কুড়িয়ে পেয়েছিল। তো সীতা অত্যন্ত সুন্দরী ছিলেন। তো জনকের সন্তান হয়, তার আরেকটা নাম আছে কি? জানকী। এখন দেখো এই সীতাও যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, তখন ওই সময় একটা ব্যাপার ছিল কি, মেয়েরা তাদের ইচ্ছা অনুযায়ী তার বরকে খুঁজে নিতে পারত, এবং ওইটার জন্য একটা সভার আয়োজন করা হতো, যে সভার নাম হচ্ছে কি? স্বয়ংবর সভা। কথা ক্লিয়ার কিনা? স্বয়ংবর সভা। এখন এই রাজা দশরথ তার 4 সন্তানকে নিয়ে এই স্বয়ংবর সভায় আসলেন, এবং আরো অন্যান্য রাজারাও তাদের ছেলেদেরকে নিয়ে আসলেন। কিন্তু এই সীতা রামের যে গুণাগুণ, রামের যে চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন সে অত্যন্ত জ্ঞানী ছিল, তাকে ধীমান বলা হয়েছে। কি বলা হয়েছে? ধীমান। সে ছিল দক্ষ শিকারী, সব দিকে অনেক গুণে গুণান্বিত ছিল। এ কারণে সীতা কিন্তু কাকে পছন্দ করে? রামকে। তাই রাম এবং সীতার কি হয়? বিবাহ হয়। তো রাম এবং সীতার বিবাহ হয়ে গেল। আস্তে আস্তে রাজা দশরথ যখন ছেলেরা বিবাহ করে ফেলে, তখন বাপ কি বুড়ো হয়ে যায় না? তো বুড়ো হয়ে গেলে কি সংসারের দায়িত্ব কারে দেয়? ছেলেদেরকে দিয়ে দেয়, বিশেষ করে বড় ছেলেকে আগে দেয়, তাই না? তো যথারীতি রাজা দশরথ চিন্তা করলেন, না, এখন সময় হয়েছে রামের কাছে ক্ষমতা হস্তান্তর করার। তো যথারীতি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, এই একটা মনস্থির করলেন। এমন সময় এই কৈকেয়ীর একটা দাসী ছিল, যার নাম মন্থরা। এই দাসী কৈকেয়ীকে এসে বলল, মা কৈকেয়ী, রাম যদি রাজা হয়, তাহলে মা কৌশল্যা হবেন রাজমাতা, তোমার তো কোনো ক্ষমতা থাকবে না, হ্রাস পাবে, ঠিক কিনা? তখন এই কৈকেয়ীর মনে পড়লো, একবার এই রাজা দশরথ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, ভীষণ অসুস্থ, একদম শয্যাশায়ী। তখন রাতের পর রাত জেগে এই কৈকেয়ী রাজা দশরথকে কি করেছিলেন? সুস্থ করেছিলেন, সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিলেন। এখন যদি 3টে স্ত্রীর মধ্যে একজন স্ত্রী তাকে এত সেবা যত্ন করেছে, খুশি হয়ে রাজা কি তাকে কিছু দিবে না? অবশ্যই দিবে। রাজা তখন বলেছিলেন, হ্যাঁ কৈকেয়ী, আমি খুবই খুশি তোমার সেবায়, তো তুমি আমার কাছে 2টা জিনিস চেয়ে নাও, তোমার যা লাগবে আমি তোমার 2টা ইচ্ছা পূরণ করবো। কিন্তু তখন কিন্তু কৈকেয়ী বলেছিল, এখন আমার কিছুই লাগবে না, যদি কখনো লাগে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। কথা ঠিক কিনা? তখন এই সময় কিন্তু এসে কৈকেয়ীর সেই কথাটা মনে পড়ে গেল। তখন সে রাজা দশরথের কাছে গেল, যে স্বামীর কাছে বায়না ধরলো, যে আপনি তো বলেছিলেন যে আপনি আমার 2টা ইচ্ছা পূরণ করবেন, তাহলে শুনুন, আমার প্রথম ইচ্ছা হচ্ছে আপনি আমার ছেলে ভরতকে রাজা হিসেবে ঘোষণা করেন। কিন্তু দশরথ অপারগতা প্রকাশ করলো, বলে, দেখো, ওদের ভাইদের মধ্যে বড় কে? রাম। তুমি যদি দক্ষতার বিচারে বলো, জ্ঞানের বিচারে বলো, আর যদি জ্যেষ্ঠতার বিচারে বলো, বড়কে, সেটা বিচার করো, রামকে বঞ্চিত করে কোনোভাবে ভরতকে রাজা করা আমার পক্ষে সম্ভব নয়। সে সারেন্ডার করলো, বলে আমি এটা পারবো, তোমার অন্য কোনো কথা থাকলে তুমি বলো। তখন রাজা দশরথকে তিনি বললেন, কৈকেয়ী বললেন যে ঠিক আছে, এক কাজ করেন, আপনি রামকে বনবাসে পাঠালেন, আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠালেন।
তো ভালো কথা। তাতেও কিন্তু রাজা দশরথ রাজি হলেন না, বলে না না আমি এটা করতে পারবো না। কারণ কি, তার ইচ্ছা কি, কইটার ইচ্ছা কি, যে রাম যদি বিদায় হয় তাহলে রামের জায়গায় কে সেকেন্ড পজিশনে কে আছে, তাহলে ভরত হয়ে যাবে, তাহলে তো বাধা থাকছে না। কিন্তু রাজা দশরথ রাজি না হলেও রাম কিন্তু তার মা কইকেয়ীর এই আলাপ আলোচনার কথা তার কানে যায়, সে বুঝতে পারে, সে শুনতে পায়। তো যেহেতু সে তাদেরকে সবাইকে সমান সম্মান করতেন, সে সরাসরি বাবার কাছে যে বলেন, বাবা আমি বনবাসে যেতে চাই, আমি বনবাসে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করেন। তখন রাজা দশরথের অনিচ্ছা সত্ত্বেও রামকে এই যে পঞ্চবটী বনে তাকে কি করা হলো, পাঠানো হলো। তো যথারীতি রাম যদি যায়, রামের সাথে কে যাবে, সীতা। আর রাম ভক্ত বলা হয় কাকে, দেখো রাবণ অনুজ কি বলা হয়, রাবণ, সরি এখানে আমরা বলেছি রামানুজ, কি বলা হয়, রামানুজ। রামানুজ মানে রামের অনুজ। রামের অনুজ বলতে কিন্তু আমরা কাকে বুঝি, লক্ষণ। এখানে ভরত শত্রুঘ্ন সবাই রামের অনুজ, কিন্তু আমরা কিন্তু এখানে কবিতায় ভরত বা শত্রুঘ্ন কোনো কারণ উল্লেখ নাই, আছে কি নাই। রামানুজ বলতে কাকে বুঝি আমরা, লক্ষণকে। লক্ষণ বলে ঠিক আছে, দাদা এবং বৌদি যেহেতু বনবাসে যাচ্ছে, তাহলে আমিও তাদের সাথে যেতে চাই, আমি যেতে ইচ্ছুক। তখন তাদেরকে বনবাসে পাঠানো হলো। এবং সেই সময় তোমরা খেয়াল করবা যে কোনো একটা সভ্যতা গড়ে উঠলে, একটা নদী কেন্দ্রিক গড়ে উঠতো, যেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানি ইত্যাদি খুব সহজে কি করা যায়, আহরণ করা যায়। ঠিক তেমনই ভাবে এটা কিন্তু আমাদের মনে করো, ধরে না আমাদের বঙ্গোপসাগর সমুদ্র ধরে না, তো এটা পাশেই একটা বন, যার নাম কি পঞ্চবটী বন। সেই বনের মধ্যে তারা একটা ঘর করে তারা এখানে থাকা শুরু করলো, ঠিক আছে। তো তারা এখানে 3 জন থাকতেছে, ভালোই চলতেছে তাদের। কিছুদিন পরেই রাজা দশরথ কিন্তু এই রাম যে চলে গেল বনবাসে, এটা সহ্য করতে পারল না, সে দেহত্যাগ করলো, মানে মারা গেল। ভরত ছিল মামা বাড়ি, সেখান থেকে শুনে, মানে বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে আসলো। বাড়িতে এসে দশরথের যে মৃত্যু হয়েছে আকস্মিকভাবে, সেটা তো মানুষের কানাকানি হয় যে কেন সে মারা গেল, সেটা দুঃখটা সহ্য করতে পারে নাই। তো সে কিন্তু তার মায়ের এই যে কুমন্ত্রণা, এটা কিন্তু সে বুঝতে পারছে। তখন এই ভরত চলে যায় কোথায়, পঞ্চবটী বনে, যে বলে দাদা যা হবার হয়েছে, বাবা তো নাই, তুমি চলো, ফিরে চলো, তুমি রাজ্যের ভারটা গ্রহণ করো। কিন্তু রাম অপারগতা প্রকাশ করে বলছেন, না, আমার বনবাস যতদিন শেষ না হবে, আমি তত মেয়াদ শেষ না হলে আমি যেতে পারবো না। তোমার তাহলে তোমার পাদুকা 2টি দাও, তার মানে তোমার জুতা 2টি দাও। তো সেই জুতা 2টি নিয়ে এসে চলে আসে, অর্থাৎ সিংহাসনে জুতা রেখে তার হয়ে সে রাজ্য শাসন করবে, ইত্যাদি ইত্যাদি। যাও, এখন দেখো এই তারা এখানে বসবাস করছে। এদিকে আমাদের এই সাগরের মধ্যে একটা জায়গা, যার নাম হচ্ছে কনক লঙ্কা বা স্বর্ণলঙ্কা। কনক লঙ্কা বা অনেকেই কেউ কেউ এটাকে শ্রীলঙ্কা বলে থাকে। কি বলে থাকে? শ্রীলঙ্কা। বাস্তবে তো এটা হচ্ছে আসলে রামায়ণ বলো আর মেঘনাদ বধ বলো, এগুলো সবই কি কাল্পনিক, সবই কি কাল্পনিক। এর আসলে প্রকৃতপক্ষে এর কোনো অস্তিত্ব নাই। তো এই যে এই লঙ্কাপুরীতে বলা হয়েছে, কারা বসবাস করতো? রাক্ষসরা। এই রাক্ষসদের যিনি মা ছিলেন, সব রাক্ষসদের মা যাকে বলা হয়, তার নাম হচ্ছে নিকোষা সতী। কি সতী? নিকোষা সতী। কথাটা কি বুঝছো? এই নিকোষা সতীর ছিল 4টা সন্তান। কয়টা সন্তান? বড় ছেলের নাম রাবণ, মেজ ছেলে বা মধ্যম ছেলে যে, তাকে বলা হয় কুম্ভকর্ণ, বিভীষণ হচ্ছে ছোট ছেলে। বিভীষণ কি? এই কুম্ভকর্ণকে বলা হচ্ছে শুলি শুম্ভনী। শিবের মতো শক্তি ছিল। কার মতো? শিব মহাদেব, যে শুল দিয়ে যুদ্ধ করতো, বুঝতো, ত্রিশূল দিয়ে। হ্যাঁ। আর শূর্পণখা তাদের একমাত্র বোন। এই 3 ভাইয়ের একমাত্র বোনকে শূর্পণখা। আবার এই রাক্ষসদের রাজাকে, রাজা হচ্ছে রাবণ। রাজাকে, এই রাবণের আবার কয়টা ছেলে? রাবণের আবার 2টা ছেলে, একটা হচ্ছে বীরবাহু আর একটা কে? মেঘনাদ। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, তার মানে বিভীষণ আর মেঘনাদের সম্পর্ক কি? চাচা ভাইপো। কি সম্পর্ক? বলা হয়েছে সেই সময়ের সবচেয়ে জ্ঞানীকে বিভীষণ, আর বিভীষণকে বলা হয় রাঘব দাস। কি দাস? রাঘব দাস মানে কি দাস? রাঘবকে রাম, তাহলে রামের দাস। কার দাস? রামের দাস। কিভাবে হচ্ছে সেটা আমরা পরে আসতেছি। তো মেঘনাদের কতগুলো নাম? মেঘনাদকে রাবণের ছেলে, তাই তাকে বলা হয় রাবণী। মেঘনাদ শত্রুকে দমন করতে পারে, তাই তাকে বলা অরিন্দম।
অরি শব্দের অর্থ শত্রু, আর অরিন্দম মানে শত্রুকে দমন করে যে। আচ্ছা, বাসব বিজয়, এটা কি বলেছে? বাসব বিজয়। বাসব, বাসব মানে আসলে কিন্তু ইন্দ্র। বাসব মানে কি? আর বিজয় মানে কি? বাসবকে বিজয় করেছে যে, বাসবকে বিজয় করেছে মানে বাসবকে পরাজিত করেছে। তাহলে এটা হচ্ছে কে? মেঘনাদ। বাসব তিরাস, বাসব তিরাস, বাসবের তিরাস মানে বাসব কাকে ভয় পায়? মেঘনাদকে। কাকে ভয় পায়? মেঘনাদকে। ইন্দ্রজিৎ মানে কি? ইন্দ্রকে জয় করেছে যে, মানে ইন্দ্র মানেই তো বাসব। ইন্দ্রকে জয় করেছে কে? মেঘনাদ। আচ্ছা, জিতেন্দ্রিয় মানে কি? যে ইন্দ্রকে জয় করেছে তাকে বলা হয় জিতেন্দ্রিয়। ঠিক আছে, ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রিয়, আর ইন্দ্রকে জয় করেছেন যিনি তাকে বলা হয় ইন্দ্রজিৎ। তাকে কি বলা হয়? ইন্দ্রজিৎ। এক কথায় প্রকাশ। হ্যাঁ, দুটো আলাদা আলাদা। আরেকটা হচ্ছে কি? বীরেন্দ্র বলি। কি বলেছে? বীরেন্দ্র বলি। বীর, সবচেয়ে বড় বীর ছিল কে? এই মেঘনাদ। কথা কি ক্লিয়ার? বুঝছি আমরা এখন? তাহলে এই শূর্পণখাকে রাবণের বোন। এই রাবণের বোন একদিন কোথায় গেল? ঘুরতে 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 কোথায় গেল? এই পঞ্চবটি বনে গেল। বুঝতে পারছো? পঞ্চবটি বনে যে রামকে দেখে একদম রামের প্রেমে ফিদা হয়ে গেল। একদম মনে করো রামকে যে প্রপোজ করলো, বললো যে রাম, আমি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু রাম তো অত্যন্ত জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। রাম খুব ধৈর্যের সাথে তাকে বলে, দেখো আমার ঘরে তো সতী সাধ্যী বউ আছে সীতা, তো তুমি আমাকে মাফ করো, তুমি অন্য পথ দেখো। তো ভালো কথা। তোমার শূর্পণখা কিন্তু তখন কিছুক্ষণ পরে দেখতে পাই কাকে? লক্ষণকে। রামের থেকে লক্ষণ আর একটু বডি বিল্ডার, আর একটু বেশ হ্যান্ডসাম। তো কিন্তু চিন্তা করলো, যাক ভালোই হয়েছে, রাম বাদ থাক, লক্ষণ তো আছে। লক্ষণের কাছে যে কি করলো? লক্ষণকেও প্রপোজ করলো। লক্ষণকে প্রপোজ করার পর লক্ষণ তো সরাসরি ডিনাই করলো, বলো তুমি রাক্ষস, আমি মানুষ, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। বলছে তোমরা কেমন গো, তোমার ভাইরে প্রপোজ করলাম, ভাই ডিনাই করলো, তোমাকে প্রপোজ করলাম, তুমি ডিনাই করলে, এত বড় স্পর্ধা। জানো আমি কে? হ্যাঁ, আমি তো রাক্ষস রাজার বোন, তাই না? বিশাল ক্ষমতা। তো বলছে কি, তুই আমার দাদাকে প্রপোজ করছিস? তাই বলে কি করছে? তার নাকটা কেটে দিয়েছে। সেই থেকেই তো হয়েছে নাক কাটা বিহায়। কথাটা কি বুঝতে পারছো? তার অস্ত্রটা বের করে, খড়গটা বের করে কি করছে? নাকটা কেটে দিয়েছে। কার নাক কেটেছে? শূর্পণখা। কার বোন? রাক্ষস রাজার বোন, যার তার বোন। তো ভিলেনের বোনকে যখন এরকম করে হিরো, তখন ভিলেন কি করে? লোকজন পাঠায় যায় না? তো কি করেছে? একদম রাবণ গুন্ডা বান্ডা একদম গাদা পাঠাইছে, যা ওদেরকে পঞ্চবটি বনে যে সব ধ্বংস করে দেয়। কিন্তু তারা কি হয়েছে? তারা তো মারতে এসে এখন রাম আর লক্ষণের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। ধরাশায়ী করে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে কি, এবার রাবণ চিন্তা করতেছে, দাঁড়াও আমি নিজেই যাব, কত বড় শক্তিধর আমি দেখবো। রাবণ এসছে। রাবণ এসে তো পঞ্চবটি বনে ঢুকেছে। ঢুকার পরে সে তো আগেই দেখতে পেয়েছে কাকে? সীতাকে। কারণ সীতাকে দেখতে পেয়ে তো সে তো চিন্তা করছে, আমি যদি এখন এই রাম আর লক্ষণের সাথে যুদ্ধে জড়িয়ে যাই, তাহলে এমন একটা প্রিন্সেসকে আমি তো হারাবো, তাহলে তো এটা করা যাবে না। কাজ করি, আমি যে কোনোভাবে সীতাকে যদি নিয়ে চলে যাই, তো রাম লক্ষণ তো আমার কাছে আসতে হবে, তখন ওদেরকে কাছে পেয়ে কি করবো? একদম শেষ করে দেবো, তাই না? তো বলছে না, এইভাবে তো আর সীতাকে হঠাৎ করে তুলে নিয়ে যাবে না, তাহলে কি করা যায়? তখন রাবণ কি করলো? তারই সহচরী একটা রাক্ষসকে বললো যে এক কাজ করো, তুমি একটা সোনার হরিণ হয়ে যাবে। কি হরিণ হয়ে যাও? সোনার হরিণ হয়ে যাও। কেন? মেয়েদের স্বর্ণের প্রতি অনেক ঝোঁক, বুঝছো? এই যে ভুঁড়িটা আমার থেকে আরো 3 গুণ মোটা হোক, চুল না থাকুক, কিন্তু যদি টাকা থাকে, আর যদি 5 ভরি বা 20 ভরি স্বর্ণ দেওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে মনে করি এখানকার মেয়ের সবগুলো রাজি হয়ে যাবে। বলে ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, কথা সত্যি কিনা? এতটাই সত্যি, মেয়েরা স্বর্ণের প্রতি এতটাই লোভী। ঠিক আছে, আচ্ছা তো যা হোক, শোনো, সীতা ওই হরিণটাকে দেখলো। হরিণটাকে দেখে ও তো বললো, স্বামীর কাছে বায়না ধরলো যে এনে দে না, এনে দে না, তাই না? তো স্বামী তো দক্ষ শিকারী, স্বামী তো তীর আর ধনুক নিয়ে বেরিয়ে পড়লো শিকার করতে। তো শিকার করে যখন সে হরিণটাকে তীর মারে, তখন দেখা যায় কি, সে যে জায়গায় আছে সে জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে সে বুঝতে পারে এটা কোনো বায়ার খেলা।
তখন কি করে, তখন কিন্তু এই কথাটা যে সব বুঝতে পারে, বোঝার পর সে হচ্ছে তীরটা ঠিক যে বারবার যে জায়গা পরিবর্তন করতেছে ওই ওই জায়গায় মারতেছে। তখন কি হলো, তার পায়ে বেঁধে গেছে। আর যখন একটা রাক্ষসের পায়ে তীরটা বেঁধে গেল তখন সে তার আসল রূপে ফিরে আসবে, ঠিক না? তো আসল রূপে ফিরে এসেছে। আসল রূপে যখন ফিরে আসলো তখন এবার তার সাথে কথোপকথন হচ্ছে। তখনই রাক্ষস রামের কণ্ঠটা নকল করে ফেলেছে এবং নকল করে চিৎকার করে বলছে, ভাই লক্ষণ আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বড় বিপদ। উদ্দেশ্য কি, সীতার কাছ থেকে লক্ষণও চলে আসে। এখন সীতাও বলছে, যাও ভাই, তোমার দাদার বড় বিপদ, তাকে বাঁচাও। কিন্তু সে যেতে চায় না, তোমাকে আমি একা রেখে তো যেতে পারবো না। কিন্তু অনেক দিব্যি দেওয়ার পরে সে যায়। কিন্তু লক্ষণ বলে, এই যে আমি বাড়ির চারপাশ দিয়ে একটা গণ্ডি কেটে দিলাম, এই গণ্ডিটার নাম হচ্ছে লক্ষণ গণ্ডি। কি গণ্ডি? কোনো অশুভ শক্তি এই গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারবে না। কথা ক্লিয়ার? পারবে না। তো তুমি জানো এই গণ্ডির বাইরে যাবে না। গণ্ডি তো গেল, চলে গেল। এখন এখানে কিন্তু রাবণ চলে আসলো। কে চলে আসলো? রাবণ। রাবণ এসে সে বলছে, মুসাফির সেজে এসেছে বা ঋষি সেজে এসেছে, যে অনেক দিন ধরে খাইনি মা, আমার ধরে খেতে দাও, খেতে দাও, অনেক ক্ষুধা। তো মেয়েদের মন তো একটু নরম, সে কি করলো, একটা খাবার একটা প্লেটে করে নিয়ে আসে, ঠিক মনে করে ধরে না এইখানে রাখলো, খাবার একটু পানি এখানে রাখলো। কিন্তু এতে কিন্তু ঋষি প্রচন্ড রেগে গেল, কি আমার হাতে পর্যন্ত দিলি না, তোকে আমি বর দোয়া দেবো। সেই সময় মনি ঋষিরা যা বলতো সেগুলো খেটে যেত, আর এমনিতে তো বিপদ। তো সীতা বলছে, না বাবা, আমি এই দাগের বাইরে যেতে পারবো না। দাগের বাইরে না নিয়ে আসতে বলে তোর কাজ হচ্ছে না। হচ্ছে কি? বলছে, শোন, তাহলে তুই বিধবা হবি। স্বামী তো এমনি বিপদ রয়েছে, আর তখন যদি কেউ যদি বলে তুই বিধবা হবি, তখন এইটা কি আর, তাও যদি হয়তো মুনি বা ঋষি, তাই না? সে বললো, না বাবা, না বাবা, আমি দিচ্ছি। তখন সে থালাটা যখন তার হাতে দিবে তখন সে কি করলো, তখন তার হাতটা ধরে এসে উড়াল দিল। তখন একটা শকুন পাখি রামভক্ত সে তাকে আক্রমণ করলো, তার নখ দিয়ে আশ্রাতে থাকলো। তখন কি করলো, তখন কিন্তু রাবণ তার তরবারি বের করে শকুনের একটা ডানা কেটে দিল। তখন শকুনটা পড়ে গেল, ঠিক আছে? আর সীতারা নিয়ে চলে যাচ্ছে। সীতা কি করলো, তার যে গলায় যে পুঁথির মালা ছিল সেটা সে ছিঁড়ে দিলে সেটা পড়তে পড়তে, এটা উদ্দেশ্য যে না, লক্ষ্য কোথায় যে নিয়ে যাচ্ছে তাকে, সেটা যেন রাম বুঝতে পারে। যাই হোক, রাম এবং লক্ষণ যখন ফিরে আসলেন তখন প্রথমত ওই শকুনের সাথে দেখা, বিস্তারিত শুনে, এবং শকুন বলল, আপনারা যদি লঙ্কাপুরে আক্রমণ করেন তাহলে আমাদের যে হনুমান সে আপনাদেরকে সাহায্য সহায়তা করবে, এবং বনের যারা যারা আছে পশু পাখি সবই আপনাদের সাহায্য করবে। তখন রাম এবং লক্ষণ কিন্তু সীতাকে উদ্ধারের জন্য অতর্কিতভাবে লঙ্কাপুরী আক্রমণ করলো। বুঝতে পেরেছ? লঙ্কাপুরী আক্রমণ করেছে। লঙ্কাপুরী যখন আক্রমণ করেছে, হঠাৎ করে ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই 2 উইকেট পড়ে গেছে। বুঝছো? কুম্ভকর্ণ 6 মাস ঘুমাই থাকে আর 6 মাস জেগে থাকে। সে 7টা হাতি দিয়েছে না, সে তো তোলা যায় না ঘুম থেকে, এমন শক্তি। তো এইটা আর এটা পড়ে গেছে উইকেট। বুঝছো? প্রথম দিবসের যুদ্ধে শেষ। হ্যাঁ, একদম ওপেনিং 2 উইকেট শেষ। এখন এই রাবণ চিন্তা করলো, তাহলে তো আমার এবার সবচেয়ে বড় প্লেয়ার নামাতে হবে মাঠে। বড় প্লেয়ার না নামালে তো আর আমি যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবো না। তখন এই রাবণ বলল, ঠিক আছে, সবচেয়ে বড় যোদ্ধাকে মেঘনাদ, কারণ সকল দেবতাদের দেবতা ইন্দ্র, সেই ইন্দ্রকে হারিয়েছে কে? মেঘনাদ। বললো, ঠিক আছে, এখন আমি মেঘনাদকে দেখতে দেবো। কাকে? মেঘনাদকে। আচ্ছা, তখন রামের পক্ষ কিন্তু বিচলিত হয়ে পড়লো যে না, এবার তো তাহলে বিপদ। মেঘনাদ যুদ্ধে অংশগ্রহণ করলে তো তার সাথে যুদ্ধে করা সম্ভব নয়। সবাই চলে গেল দেবতা ইন্দ্রর কাছে। দেবতারা সবাই মিলে গেল, যায় বৈঠক শুরু করলো যে আমরা এখন কি করতে পারি, কিভাবে আমরা মেঘনাদকে হারাতে পারি। তখন ইন্দ্র বলল, আমি যেখানে তার কাছে পরাজিত হয়েছি, আমি কিভাবে বুদ্ধি দিতে পারি। তবে হ্যাঁ, যদি তাহলে কি বললো, যে যদি যুদ্ধের স্বাদ গ্রহণ করার পূর্বেই আমরা কাকে? মেঘনাদকে
ধরাশায়ী করতে পারি, আক্রমণ করতে পারি, হত্যা করতে পারি, তাহলেই কেবল মেঘনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করা সম্ভব। নতুবা যুদ্ধের সাথ গ্রহণ করার পর কোনোভাবেই মেঘনাদের সাথে জয়লাভ করা সম্ভব না। যথারীতি প্রথম দিবসের যুদ্ধে দেখো বীরবাহু আর কুম্ভকর্ণ মারা গেল, ঠিক না? মারা গেলে বিভীষণ ভয় পেয়ে গেল। বিভীষণ তো দেখতেছে আসলে দোষ তো এই শূর্পণখার, দোষই তার ভাই রাবণের, তাদের কারণে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটতেছে। সে বললো না না, আমি এই সমস্তর মধ্যে নেই। সে চলে আসলো কার কাছে? রামের কাছে। এসে বলল, আজ থেকে আমি রাঘব দাস, আজ থেকে আমি তোমার পায়ের নিচে আশ্রয় গ্রহণ করলাম, আমি তোমার দাস, তুমি যেটা বলবে ওদেরকে ধ্বংস করার জন্য হলেও আমি তোমাকে সবকিছু সাহায্য সহযোগিতা করব, ঠিক আছে? সেই কারণেই কিন্তু বিভীষণ, সেই ক্ষেত্রে নাম হয়েছে ঘরের শত্রু বিভীষণ, সেখান থেকে নাম হয়েছে কি ঘরের শত্রু বিভীষণ। তো যাও, এই বিভীষণ কিন্তু এখন কার দলে? খেলোয়াড় কিন্তু পরিবর্তন করেছে, চলে এসেছে এদের দলে, ঠিক আছে? এখন এই মেঘনাদ কি করে? মেঘনাদ কোনো যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে যজ্ঞ করে ইষ্ট দেবতার শক্তি অর্জন করার জন্য। তো এই লঙ্কাপুরীতে একটা যজ্ঞাগার ছিল যার নাম হচ্ছে নিকুম্বিলা। কি নাম? এই নিকুম্বিলা যজ্ঞাগার। এই দেখো, আমরা যখন মসজিদে যাই, আমরা যখন মন্দিরে যাই, যখন গির্জায় যাই, আমাদের কাছে কি অস্ত্রপাতি থাকে? নিশ্চয়ই থাকে না। তো এ তখন যজ্ঞ করছিলেন একদম নিরস্ত্রভাবে। এখন হঠাৎ এই নিকুম্বিলা যজ্ঞাগারে দরজার কাছে, তার কাছে যে লক্ষণ বলতেছে যে এই মেঘনাদ আসো, এখনই আমি তোমাকে হত্যা করব। মেঘনাদ তো অবাক, কি ব্যাপার? শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে একটা মানুষের পক্ষে তো এখানে আসা সম্ভব নয়, কিভাবে আসলো? তখন সে লক্ষণকে বলল, আমাকে কিছু সময় দাও, আমি যুদ্ধের শ্বাসটা গ্রহণ করি, তারপরে তোমার সাথে আমি যুদ্ধ করব। বলো না, তোমাকে আমি কোনো সময় দিতে পারবো না। তখনই মেঘনাদ দরজার সম্মুখে দেখতে পেল কে? তার চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে। তখন কিন্তু তার বুঝতে বাকি থাকলো না যে এই লক্ষণ কিভাবে এখানে প্রবেশ করেছে। কথাটি কি বুঝতে পেরেছো? এই যে চাচা আর এই যে ভাতিজা, এই দুজনের মধ্যে যে কাল্পনিক কথোপকথন হয়েছে, তাই হচ্ছে আমাদের এই কবিতার মূল আলোচ্য বিষয়, ঠিক কিনা? কি বলেছে? এতক্ষণে অরিন্দাম কহিল বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণ পর অরিন্দামকে, মেঘনাদ শত্রুকে দমন করে, যে সে অত্যন্ত বেদনার সাথে বা দুঃখের সাথে বুঝতে পারলো, হ্যাঁ এবার আমি বুঝেছি কিভাবে এই লক্ষণ রাক্ষসপুরে প্রবেশ করেছে। কথা ঠিক কিনা? হাই তার উচিত কি তব এ কাজ? তার মানে কি? পিতৃব্য, বা এখানে চাচাকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? চাচাকে। আসলে তার শব্দ তো পিতা, কিন্তু এখানে কাকে বোঝাইছে? বিভীষণকে বোঝাইছে। হাই তার উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। এই বিভীষণের মাকে নিকষা, নিকষা সতী তোমার জননী সহদর, রক্ষচেষ্ট রাক্ষস রাজাকে রাবণ, শুলি শুম্ভনী কুম্ভকর্ণ, শিবের মতো শক্তি যার ছিল সে কে? কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, বাসব বিজয়ীকে মেঘনাদ, আমি তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী, তোমার এই কাজটা কি করা উচিত হয়েছে? তার নিজ গৃহপথ তার দেখাও তস্কারে, নিজের ঘরের পথ চাচা কাকে দেখাও? চোরকে দেখাও। তস্কার মানে কি? চোর। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, চণ্ডাল সবচেয়ে হিন্দুদের মধ্যে নিচু জাতিকে বলা হয়েছে, যে তুমি রাজার বাড়িতে নিয়ে এসো বা সিংহাসনে বসাও, কিন্তু নাহি গঞ্জি তোমার, কিন্তু তোমাকে আমি দোষারোপ করছি না, কেননা তুমি পিতৃতুল্য, তুমি আমার বাপের সমান গুরুজন, এর জন্য আমি তোমাকে দোষারোপ করছি না। ছাড়ো দ্বার, ছাড়ো দ্বার, দরজাটা ছেড়ে দাও। কোথায় যাব? অস্ত্রাগারে। আসিব ফিরিয়ে এখনই, আসিব ফিরিয়ে এখনই। তুমি দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, এখনই ফিরে আসবো। আমি দেখিব যে এই আমি লঙ্কার কলঙ্ক আমি ভঞ্জিব হবে। লঙ্কার কলঙ্ককে লক্ষণকে বলেছে, লঙ্কার কলঙ্ককে আমি যুদ্ধ করে, আহবে মানে যুদ্ধ করে, বুঝতে পেরেছ? ভঞ্জিব হবে, আমি কি করে তাড়িয়ে দেবো, জমালয়ে পাঠাবো। পাঠাবো রাম অনুজে সমন ভবনে, সমন ভবন মানে জমালয়, রামের অনুজকে আমি জমালয়ে পাঠিয়ে দেবো, তুমি দরজাটা ছেড়ে দেবো। কে বলছে? মেঘনাদ বলছে, চাচাকে বলছে।
তখন চাচা উত্তর দেশে উত্তরিলা বিভীষণ। বিভীষণ উত্তর দিল, বৃথায়ে সাধনা, বৃথায়ে সাধনা। ধীমান রাঘব দাস আমি কি প্রকারে মানে কাজ করব, মানে অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে তার বিপক্ষে আমি কিভাবে কাজ করব? রক্ষিতে অনুরোধ, বুঝতে পেরেছ? তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি তার বিপক্ষে কাজ করতে পারবো না। তখন ভাইপো বলতেছে যে কেমনই মুখে আনিল কথা চাষ কহতা দাসের, কেবা সে অদম রাম আর কেবা তুমি? রামের জন্ম কোথায় হয়েছে, তোমার কোথায় জন্ম হয়েছে? তুমি কিভাবে সবকিছু ভুলে গেলে চাচা? বুঝতে পারছো? চাচাকে বলে, দেখো চাচা, যে যে আমাদের যে বনের রাজা যে পশু সিংহ, সেই সিংহ কখনো কি শ্রীগালকে বন্ধু ভাবে? হ্যাঁ, কবে হে বীর কেশরী শ্রীগালে মিত্র ভাবে? কখনো ওই বীর যে সিংহ, সে কখনো শিয়ালকে কি ভাবে না? বন্ধু ভাবে। বলছি স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, ভূতলি শশী গড়াগড়ি যায় ধোলাই। আল্লাহ তাআলা আকাশে চাঁদকে নিশ্চলভাবে সৃষ্টি করেছেন, তাই বলে কি চাঁদ তার সন্তুষ্টি অর্জনের ধোলাই গড়াগড়ি যায়? যে রাজহাঁস করে খেলি শস্য সরবরে, পঙ্কিল সলিলে যায় কিসে প্রভু প্রভু শৈব দলের দাম। মানে যে রাজহাঁসটা শস্য একদম মনে করে যে পানিতে নিজের ছবিটা পর্যন্ত দেখা যায়, ওই রকম একটা পরিষ্কার পানিতে যে রাজহাঁস খেলা করে, সে কি কখনো তার পাখার সাহায্যে উড়ে ওই মানব জাতির বসবাসী স্থান কর্দমাক্ত পুকুরে বা ডোবায় খেলতে যায় বা সাঁতার কাটতে যায়? যায় না। অর্থাৎ এটা লঙ্কাপুরী এবং মানুষের বসবাসের স্থানের সাথে তুলনা করা হয়েছে। বুঝতে পারছো কিনা? চাচাকে এইভাবে সে বোঝাচ্ছে, কিন্তু চাচা কি বুঝতেছে? বলছে চাচা ছাড়ো দা, শুধু দরজাটা ছেড়ে দাও, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সুমিত্রী কুমতি। আজকে আমি দেখব কোন দেবতা আমার হাত থেকে এই সুমিত্রার কুসন্তান লক্ষণকে রক্ষা করে, শুধু তুমি দরজাটা ছেড়ে দাও। চাচাকে আরো বলতেছে, চাচা তুমি তো এবং দেব এবং দূতের যুদ্ধ দেখেছো, কি দেখে ডরিবে দাসেন দুর্বল মানবে? তাহলে তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ? তুমি তো আমাদের যুদ্ধটা দেখেছো। বলছে দেখো, এই লক্ষণ ক্ষুদ্রমতি নর সুর নহিলে, এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর সুর না হলে, নহিলে মানে কি না হলে, অস্ত্রহীন যোধে সম্মদে সংগ্রামে, তাহলে কি সে নিরাস্ত্র যুদ্ধে আমাকে আহ্বান করতো? নিশ্চয় করতো না। কহ মহারথী, এ কি কোনো মহারথী প্রথা? এটা কোনো মহারথীর কাজ? নিশ্চয় কোনো মহারথীর কাজ না। নাই শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। আমাদের লঙ্কাপুরে এমন কোনো শিশু নেই যে এই কথা শুনে হাসবে না, ঠিক কিনা? যে একজন নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করে হত্যা করা হয়েছে। বসে তার দেখো, আমাদের জন্মপুরে পদার্পণ করে বনবাসী। আমাদের এই জন্মপুরে কে পদার্পণ করেছে? বনবাসী। নন্দন কাননে ভ্রমে দৈরাচার দত্ত, ঠিক যেন ভুল করে স্বর্গের উদ্যানে দত্তের আগমন ঘটেছে। প্রজ্ঞলাভে পশিল দম্ভী, প্রজ্ঞলাভে মানে নির্ভীক চিত্তে, দম্ভী মানে কে? লক্ষণ। লক্ষণের প্রবেশ ঘটেছে এখানে, একদম প্রফুল্ল কোমলে কীটবাস। কার কথা বলেছে? লক্ষণের কথা বলেছে। যেন একটা ফুলের বাগানে একটা কীট বা পতঙ্গের আগমন ঘটেছে। কহ তা ছইব কেমনে ভ্রাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলেটাকে কিভাবে সহ্য করব? তুমি বা এটা কিভাবে সহ্য করছো? এই রক্ষমণি সইছো কেমন? আজ্ঞা করো দাসে শাস্তি নরধামে, তুমি আমাকে আজ্ঞা করো, আমি নরধামকে কি করব? শাস্তি দিই। তখন মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, সাপকে মন্ত্র দিলে সাপটা যেমন মাথা নত করে ফেলে, তেমনি বিভীষণ ভাইপোর কাছে মাথাটা নত করে ফেলল এবং বলল যে নহি দোষী আমি বৎস, বৃথা বৎস মরে তুমি, ভৎসনা করছো তুমি। বলছে দেখো ভাইপো, আমি দোষী না, তুমি এমনি এমনি আমাকে দোষারোপ করছো। দেখো বিরাট শতত পাপে দেবকুল, এবার পাপপূর্ণ লঙ্কাপুরী। বসে ওরা সকল পাপ থেকে বিরত রয়েছে, অথচ আমাদের লঙ্কাপুরীটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কে চায় পর দোষে মজিতে, মানে মূলত সে দোষটা দিচ্ছে তার ভাইয়ের, তার রাক্ষস সাথে, তাই না?
তাই লঙ্কা ডুবেছে কাল শরীরে। আর এই কারণেই লঙ্কাটা পানিতে ডুবে যাওয়ার মতো উপক্রম হয়েছে, মানে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে তেই আমি, আর এই কারণে তেই মানে জন্য, এই কারণেই আমি রাঘবের পায়ের নিচে আশ্রয় গ্রহণ করেছি। কথাটা কি বুঝছো? তো তখন তো রুশিলা বাসবত্রাসকে মেঘনাথ, রুশিলা মানে কি রেগে গেল। গম্ভীরে মন্দ্রে জীবতন্দ্র কপি, মেঘের গর্জনের মতো অন্ধকার রাত্রে যখন মেঘের গর্জন করে আলোর ঝলকানি দেয় তেমনই ফেটে পড়লো এবং কহিল বীরেন্দ্র বলি, কোন ধর্ম মতে সে শুনে ভ্রাতৃত্ব সকলই দিলা জলাঞ্জলি। তুমি কিভাবে সবকিছু তোমার জাত পাত সব জলাঞ্জলি দিয়ে দিলে? শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর্শন। শাস্ত্র কি বলে? আপনজন, গুণহীন হলেও সে আমার আপনজন, কিন্তু আমার পরের লোক যতই গুণী হোক আমার কোনো উপকারে আসবে না। কিন্তু চাচা, এ শিক্ষা তুমি কেন কিভাবে শিখিলে? হেন সহবাসে বর্বরতা কেন না শিখিবে, গতি যা নিঃসহ নিঃস্বে দুর্মতি। তাই না? মানে চাচাকে বললো, তোমার তো আসলে যে আমরা বলি সঙ্গ দেশে লোহা বসে, অসৎ সঙ্গে সর্বনাশ বলি না, তুমি তো এই মানব জাতির সাথে, এই বর্বর জাতির সাথে মিশে গেছো, এই জন্য তোমার চিন্তা ভাবনাটাও কিসের মতো হয়েছে? এদের মতোই হয়েছে। ক্লিয়ার কিনা? আমি কিন্তু লাইন বাই লাইন এদিক ওদিক হয়েছে, কিন্তু মূল যে থিম, মূল যে কথা সব কিন্তু ক্লিয়ার করছি কিনা? আগামী দিন তোমাদের কাজ হচ্ছে এই কবিতাটা খুব সুন্দর করে পড়ে আসবা, তারপরে আমি প্রয়োজনে লাইন বাই লাইন বই দেখে একবার পড়িয়ে দেবো, যদি মনে করো তোমাদের দরকার। পারবে তো? প্রবলেম আছে? ধন্যবাদ।